ক্লাস 11 এর সহস্র ঘাত প্রতিঘাত পেরিয়ে প্রচুর শিক্ষা নিয়ে তোরা ক্লাস 12 শুরু করেছিস। আমি আশা করব সবাই সবার লক্ষ্যে অবিচল, সবাই ফাটাফাটি ভাবে পড়াশোনা করছিস উচ্চ মাধ্যমিক কাঁপিয়ে দেওয়ার জন্য। মনে রাখবি এবারে আর পালানোর সময় নেই, এবারে পাল্টে দেওয়ার সময় এসে গেছে। তোরা প্রত্যেকে যে পড়াশোনাটা করছিস সেটা পারফেক্ট হচ্ছে কিনা সেটা যাচাই করার জন্য অ্যাডভেঞ্চার একাডেমির তরফ থেকে আমি একটা বিশেষ সেগমেন্ট শুরু করেছি, যেখানে আমাদের যে চ্যাপ্টারগুলো ব্যাচের মধ্যে পড়া হবে, ক্লাসের মধ্যে পড়া হবে, সেইগুলোর উপরে ভিত্তি করে প্রত্যেক শনিবারে আমরা একটা করে উইকলি প্র্যাকটিস সেশন নিয়ে আসব, যাতে যারা আমাদের কাছে পড়ছে তাদের তো উপকার হবেই, যারা পড়ছে না, যারা অন্যান্য জায়গাতে পড়ছে তারাও এই প্র্যাকটিস সেশনস গুলোর মাধ্যমে, এই কোশ্চেন গুলো করার মাধ্যমে নিজেদের প্রিপারেশনকে যাচাই করে নিতে পারবে। আমি তোকে এইটুকু বলতে পারি, এখানে যা কোশ্চেন করানো হবে সেগুলো প্রত্যেকটা 12 লেভেলের প্রশ্ন, এবং এইটুকু তুই খেয়াল রাখিস, যা করাবো তার বাইরে কিচ্ছু আসবে না তো আসবে না। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি দেখ প্রশ্নগুলোকে একটু বেসিক লেভেল থেকে মডারেট তারপরে ডিফিকাল্ট লেভেলে নিয়ে যাওয়ার কথা ভেবেছি। আমাদের ব্যাচের মধ্যে যে রেগুলার ওয়েতে পড়াশোনা করছে তার তো সব কনসেপ্ট রেডি। এই কোশ্চেনগুলো করার মাধ্যমে তার কনসেপ্ট আরেকবার ঝালাই হয়ে যাবে, সে বুঝতে পারবে কেমনি করে আমাকে সলভ করতে হয়। এই যে প্র্যাকটিস সেশন যেগুলো রেগুলার চলতে থাকবে, এবং ফাইনালি যখন সব শেষ হয়ে যাবে, যেমনটা তোদেরকে প্রমিস করেছি সেই অনুযায়ী 20খানা ফুল সেট আমি তোদেরকে করাবো। এই প্র্যাকটিস সেট, আমার ক্লাসের পড়া, রেগুলার রিভিশন, 20খানা কোশ্চেন সেট, এর বাইরে উচ্চ মাধ্যমিক আর কি আসবে ভাই? পুরো ছেপে দিয়ে আসবি 35-এ 35। চল শুরু করা যাক। দেখ প্রত্যেকটা প্রশ্ন যেগুলো রাখা হয়েছে, আজকে মোট 32খানা প্রশ্ন আমি এনেছি। আমি আজকে অর্গানিকটা ভেবেছিলাম ঢোকাবো, কিন্তু অর্গানিকটা ঢোকাইনি। ভাবলাম অর্গানিক আরেকটু এগিয়ে যাক, তাদের কোয়েশ্চেন একটু ভালো করে দিতে পারি, একটু বেশি করে, একটু জটিল ভাবে দিতে পারি। আজকে মূলত পদার্থের তরল অবস্থা থেকেই প্রশ্ন আসে। প্রত্যেকটা যে প্রশ্ন দিয়েছি সেগুলো দেখবে 8টা করে কোয়েশ্চেনের একটা সেট আছে, মানে এই 1 থেকে শুরু করে 8 পর্যন্ত আছে, আবার 1 থেকে শুরু করে 8 পর্যন্ত আছে, এরকম করে করে 4খানা সেট আমি নিয়ে এসেছি, মানে 32টা কোয়েশ্চেন। প্রথম প্রশ্ন দেখো, বলেছে সংখ্যাগত বা কলিগেটিভ ধর্ম নির্ভর করে কিসের উপরে? দ্রবণে দ্রবীভূত দ্রাবের প্রকৃতির উপরে? একদমই নয়, কারণ কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম মানেই সেটা দ্রাবের কণার সংখ্যার উপরে নির্ভর করবে। আমাদের একদম প্রথম দিনের ডেমো ক্লাসের প্রথম লাইনেই আমি এটা বলেছিলাম, দ্রবণে দ্রবীভূত দ্রাবের কণার সংখ্যার উপর। একদমই তাই, অপশন নাম্বার বি। দ্রবণে দ্রবীভূত দ্রাব কণার ভৌত ধর্মের উপরে না, দ্রাবক কণার প্রকৃতির উপরে না। গল্প শেষ। নেক্সট প্রশ্ন, জলে KCl NaCl K2SO4 এর ভ্যান্টফ গুণাঙ্কগুলি কি? ভাই এখানে তোকে ভ্যান্টফ গুণাঙ্কের মান বলতে বলেছে, ভ্যান্টফ ফ্যাক্টরের মান বলতে বলেছে। এখন দাদা ভ্যান্টফ ফ্যাক্টর যখন বার করতে হয়, আমি একটা বিষয় খেয়াল করছি, এখানে দেখো KCl আছে, এখানে দেখো NaCl আছে, এখানে দেখো K2SO4 আছে, মানে আমি এই জিনিসটা তো অন্তত বুঝে গেছি যে ভ্যান্টফ ফ্যাক্টর গুলো বেরোবে বিয়োজনের পদ্ধতি মেনে, কারণ এই প্রত্যেকটাই লবণ, এবং যখনই লবণ দিয়ে দিয়েছে তখনই বিয়োজন বলে দিয়েছে। তার মানে দাদা আমাকে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে সেটা ইকুয়াল টু আলফা ইকুয়াল টু I-1/n-1। গল্প শেষ। এখন তুই আমাকে একটা কথা বল, লবণ মাত্রই সেটা 100% বিয়োজিত হবে, আর 100% যদি বিয়োজিত হয় তাহলে আলফার ভ্যালু কত হবে ভাই? আলফা মানে পার্সেন্টেজ বিয়োজন ডিভাইডেড বাই 100। প্রত্যেকটা ক্ষেত্রেই 100% বিয়োজন, তার মানে 100/100 আলফার ভ্যালুটা প্রতি ক্ষেত্রে কত হয়ে গেল বল? 1 হয়ে গেল। গল্প শেষ হয়ে গেল। এখন দাদা যদি ফর্মুলাটা আলফা ইকুয়াল টু I-1/n-1 হয়, যেখানে তুমি বলছো এই আলফার ভ্যালুটা যেহেতু 3খানা লবণ দিয়ে দিয়েছে, লবণের ক্ষেত্রে আলফার ভ্যালুটা যেহেতু 1ই হবে, সেই কারণে এখানে যদি আমি 1 বসিয়ে দিই তাহলে 1 ইকুয়াল টু I-1/n-1 হয়। তার মানে I-1 ইকুয়াল টু n-1 হয়। তার মানে ভ্যান্টফ ফ্যাক্টর I এর যে ভ্যালু আসছে সেটা পুরোপুরি n এর সাথে সমান আসছে। n মানে কতগুলো আয়ন তৈরি হতে পারে। তার মানে আমাকে জাস্ট যেটা করতে হবে, প্রত্যেকটা লবণের ক্ষেত্রে আয়নের সংখ্যাগুলোকে বার করতে হবে। যতগুলো আয়ন বেরোবে সেটাই হচ্ছে সেই লবণটার ক্ষেত্রে ভ্যান্টফ ফ্যাক্টরের মান। যারা আমাদের ক্লাসগুলো রেগুলারলি করেছে তারা এখন বুঝতে পারছে এগুলো কত সহজে হয়ে যাবে। চল ভাই তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমি জাস্ট বার করি। এই লবণগুলোকে ভাঙার পদ্ধতিও আমি আমাদের ব্যাচের মধ্যে শিখিয়ে দিয়েছি। আশা করতে পারি প্রত্যেকের কাছে এখন এগুলো জল ভাত হয়ে যাচ্ছে। K+Cl- এটা হয়ে যাবে Na+Cl-, এটা হয়ে যাবে, দেখ পদ্ধতি খেয়াল কর, বলেছিলাম 2K++ SO4 2-। গল্প শেষ।
এখানে কতগুলো আয়ন না দুখানা আয়ন, এখানে কতগুলো আয়ন না দুখানা আয়ন, এখানে কতগুলো আয়ন, 2 আর 1 তিনখানা আয়ন। তার মানে ভ্যান্ট অফ ফ্যাক্টরের মান যেহেতু n এর সাথে সমান, তাই ভ্যান্ট অফ ফ্যাক্টরের মানগুলো কেমনি হবে বল? 2 2 3 কোথায় আছে? 2 2 3 2 2 3, অপশন নাম্বার ডি 2 2 3। আশা করব ক্লিয়ার, পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। বেনজিনের হিমাঙ্কের অবনমন ধ্রুবক কেএফ এর ভ্যালু দিয়ে দিয়েছে 5.12 কেলভিন কেজি মোল ইনভার্স। একটা তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব বলে দিয়েছে, তার মানে এখানে ভ্যান্ট অফ ফ্যাক্টরের কোনো কাজ নেই। আচ্ছা, দ্রাবের বেনজিন দ্রবণ যার মোলালিটির ভ্যালুটা তোমাকে দিয়ে দিয়েছে, আচ্ছা মোলালিটিও দিয়ে দিয়েছে এম এর ভ্যালু, আবার কেএফ এর ভ্যালুও দিয়ে দিয়েছে, ওকে সবই তো দিয়ে দিয়েছে। তার হিমাঙ্কের অবনমন বার করতে বলেছে, গুণ করে দে ভাই, হ্যাঁ গুণ করে দে। ডেল টি এফ ইকুয়াল টু কেএফ ইন্টু এম। যদি ডেল টি এফ ইকুয়াল টু কেএফ ইন্টু এম হয়, প্রশ্নটা দিয়েছে কেন ভাই? এত সোজা প্রশ্ন। কেএফ এর ভ্যালু কত? 5.12, এম এর ভ্যালু কত? 0.07। ওহো আচ্ছা, মানে কনসেপ্টে কোনো সময় নষ্ট করাবে না, ক্যালকুলেশনে সময় নষ্ট করাবে। কিছু না কিছু করে তো ব্যালেন্স করতে হবে। প্রশ্নগুলো তো এইচএস এমনিই দেয়, কোনো একটা প্রশ্ন খুব সোজা দেবে তো কোনো একটা প্রশ্ন অনেকটা লেন্দি দেবে, কোনো একটা প্রশ্ন দেখবি কনসেপচুয়ালি খুব সোজা কিন্তু ক্যালকুলেশনের দিক থেকে কঠিন, অনেক প্রশ্ন আছে কনসেপচুয়ালি কঠিন ক্যালকুলেশনের দিক থেকে সোজা। এইচএস এই ব্যালেন্স গুলোকে মেনটেন করা হয়। খেয়াল করে দেখ, এখানে যদি আমি তোকে বলি পয়েন্ট তুলে কর, ক্যালকুলেশনটা কিন্তু ভয়ঙ্কর হয়ে যাবে। 512 ডিভাইডেড বাই 178 ডিভাইডেড বাই 1000। আমি যদি একটুখানি কাটার চেষ্টা করি, এখানে বেরোবে 256, এখানে বেরোবে 500, এখানে বেরোবে, আর কি কাটবে? কাটা কি ঠিক হবে? এটা 39 হবে, এটা 50 হবে। এ ভাই এটা কেটে কেটে অনেক বড় ভ্যালু আসবে রে। এটা 128 হবে, এটা কাটলে হবে 225, 225 কোথায়? 250 হবে। এইটা আবার কাটলে 64 হবে, এইটা আবার কাটলে 25 হবে। আর কাটা যাবে? এখনো কাটা যাবে, কিন্তু এত কেটে আমার তো সেই লাস্টে গিয়ে সেই ভাগই করতে হবে। এক কাজ করি, চল এত সময় নষ্ট করে লাভ নেই, আমি একটু ভাগটা করে দেখি অ্যান্সারটা মিলছে কিনা। তোরা পরীক্ষার হলে কেটে 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 সময় একটা তো টাইম খাবেই একটু। 64 গুণ 39, আচ্ছা ডিভাইড করতে হবে কি দিয়ে? 25 গুণ 25 শূন্য, মানে 25 25 625 আর শূন্য মানে 625 শূন্য বেরোচ্ছে 0.39936, মানে 0.4 আছে, 0.4 অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অপশন। চলো, বুঝতে পারছিস? বুঝতে পারছিস? একটা অঙ্ক কিন্তু একটু সময় নষ্ট করতে পারে। নেক্সট বলেছে নিম্নলিখিত 0.1 মোলার জলীয় দ্রবণগুলির মধ্যে কোনটি স্ফুটনাঙ্ক সর্বাধিক হওয়ার সম্ভাবনা? এগুলোর ক্ষেত্রে দেখ কোনো সময় নষ্ট করানোর প্রসঙ্গ নেই, শুধু কনসেপ্টের উপরে খেলেছে। বলেছে কোনটার ক্ষেত্রে স্ফুটনাঙ্কটা সর্বাধিক হওয়ার সম্ভাবনা রয়েছে। খেয়াল করলে তুই বুঝতে পারবি, এই যে Na2SO4 যেটা দিয়েছে সেইটাকে যদি আমি ডিভাইড করি তাহলে পাওয়া যাবে 2Na প্লাস প্লাস SO4 2 মাইনাস। তার মানে তুই বল কতগুলো আয়ন তৈরি হচ্ছে? 2 আর 1 তিনখানা আয়ন তৈরি হচ্ছে। KCl এর ক্ষেত্রে কতগুলো আয়ন তৈরি হচ্ছে? দুটো আয়ন তৈরি হচ্ছে, K প্লাস Cl মাইনাস। গ্লুকোজ কি দ্রবীভূত হয়ে বিয়োজিত হবে? হবে না, তার মানে এর ক্ষেত্রে আয়ন তৈরির কোনো গল্প নেই। ইউরিয়া কি বিয়োজিত হবে? হবে না, তার মানে আয়ন তৈরির কোনো গল্প নেই। তার মানে প্রথমেই যেগুলো বাদ হয়ে যাচ্ছে সেগুলো এগুলো, কারণ কলিগেটিভ প্রপার্টি কার উপরে নির্ভর করে? কণার সংখ্যার উপরে নির্ভর করে। গ্লুকোজ আর ইউরিয়া ডিউ টু তাদের সমযোজী নেচার তারা সংখ্যায় বাড়তে পারবে না, বিয়োজিত হতে পারবে না, সেই কারণে তাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে স্ফুটনাঙ্কটা কম হবে। যদি দুটো লবণের ক্ষেত্রে তুই দেখিস কার ক্ষেত্রে আয়নের সংখ্যা বেশি, এর ক্ষেত্রে 3টে আয়ন, এর ক্ষেত্রে 2টো আয়ন, তার মানে পরিষ্কারভাবে Na2SO4 এর ক্ষেত্রে সংখ্যার বিচারে দেখতে গেলে স্ফুটনাঙ্কের উন্নয়নের মান সব থেকে বেশি হবে। আশা করতে পারি ক্লিয়ার আছে, একদম পরিষ্কার আছে। নেক্সট, নিচের কোনটি লায়োফিলিক বা দ্রাবক আকর্ষী কোলয়েড? লায়োফিলিক এই যে গাম শিখিয়েছিলাম, আস্তে 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 যায়, বিস্তৃত দশার বিস্তার মাধ্যমের মধ্যে তীব্র আকর্ষণ। কোলেডীয় কণার টিন্ডাল প্রভাব দেখায়, এর মেন কারণ কি? আলোর বিচ্ছুরণ। নেক্সট প্রশ্ন, বুঝতে পারছিস? সবকিছু ভাই ব্যালেন্সড হতে দেবে, একটা সময় খাবে তো 5টা সময় বাঁচিয়ে দেবে। নিম্নলিখিত কোনটি ফেরিক হাইড্রোক্সাইড সলের তঞ্চনে সব থেকে বেশি কার্যকরী? সুলজে হার্ডি নিয়ম পড়িয়েছিলাম, মনে আছে? সুলজে হার্ডি নিয়মের মধ্যে বলা ছিল কোলয়েড কণাগুলোর আধানের বিপরীত আধানগ্রস্ত কণা কোলয়েডের তঞ্চনের জন্য দায়ী, আর ওই বিপরীত আধানগ্রস্ত আয়নের বা কণার আধান যত বেশি হবে কোলয়েডের তঞ্চন তত ভালো হবে। সুলজে হার্ডির নিয়ম ছিল এটা। আমাকে ফেরিক হাইড্রোক্সাইড দিয়ে দিয়েছে, ক্লাসের মধ্যে শিখিয়েছিলাম, দিলে তোকে এটাই দিচ্ছে।
তাহলে ফেরিক হাইড্রোক্সাইড যখনই আছে, তুইও নিজে নিশ্চয়ই মনে করে নিতে পেরেছিস, ফেরিক হাইড্রোক্সাইডের চারপাশে গিয়ে কে জমছিল? Fe3+ আয়ন জমছিল। তার মানে দাদা এটা একটা পজিটিভলি চার্জ কোলোয়েড ছিল, বলো হ্যাঁ, একদম হ্যাঁ। তার মানে এইটার তঞ্চনের জন্য লাগবে আমার নেগেটিভ আয়ন, বলো হ্যাঁ, একদম হ্যাঁ। তাহলে আমি দেখবো এখানে নেগেটিভ আয়ন কি কি পাওয়া যাচ্ছে। এখান থেকে নেগেটিভ আয়ন আছে Cl-, এখান থেকে নেগেটিভ আয়ন আছে SO4(2-), এখান থেকে নেগেটিভ আয়ন আছে Cl-, এখান থেকে নেগেটিভ আয়ন আছে PO4(3-). নেগেটিভ আধানের আয়ন, নেগেটিভ যে আয়নটা আছে তার আধান সবচেয়ে বেশি কোথায়? চারখানা যে নেগেটিভ আয়ন পেলি তার আধান সবচেয়ে বেশি কোথায়? PO4(3-) এর ক্ষেত্রে সুলজে-হার্ডি নিয়ম, বিপরীত আধানগ্রস্ত আয়নটা যেটা পাচ্ছিস তার মধ্যে যার আধান সবচেয়ে বেশি সেটাই তোর অ্যান্সার। নেক্সট, কোন তরল মাধ্যমে বিস্তৃত থেকে যে কোলোয়েড তৈরি করে তাকে ইমালশন বলা হয়। নেক্সট প্রশ্ন দেখা যাক। আচ্ছা চলো, দেখো 8টা কোশ্চেনের একটা সেট কমপ্লিট হয়ে গেল। এবার দেখা যাক নেক্সট সেটের মধ্যে যাওয়া যাক। বলেছে নিচের কোন দ্রবণটি আদর্শ আচরণ করে না? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারবার দিয়ে থাকে পরীক্ষাতে, যে কোনটা আদর্শ আচরণ করে আর কোনটা আদর্শ আচরণ করে না, কোনটা রাউল্টের সূত্রকে একদম নিখুঁতভাবে মেনে চলে আর কোনটা ধনাত্মক ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। খেয়াল করে দেখবি, তোদেরকে 3খানা বিষয় আমি শিখিয়েছিলাম। একটা হচ্ছে যারা আইডিয়াল বিহেভিয়ার করে বা আইডিয়াল বিহেভিয়ার দেখায়, তার মানে তারা রাউল্টের সূত্রকে চোখ কান নাক বন্ধ করে মেনে চলে, যেমনটা তোরা আমার করানো অর্গানিক, ফিজিক্যাল, ইনঅর্গানিকে মেনে চলে উচ্চ মাধ্যমিকে কাঁপিয়ে দিয়ে আসতে চলেছিস। আরেকটা হচ্ছে নন আইডিয়াল সলিউশন, যে নন আইডিয়াল সলিউশনস গুলো রাউল্টের সূত্রকে চোখ কান নাক বন্ধ করে মানে না, এবং অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট তারা হয় ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে না হয় ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। এখন প্রশ্নটা মাঝে মধ্যে দেয় কারা ধনাত্মক প্রদর্শন করে কারা ঋণাত্মক প্রদর্শন করে, দেখবি তোদেরকে কয়েকটা এক্সাম্পল আমি করিয়েছি। বাট দাদা এইরকম ভাবে যদি আমাকে এমসিকিউতে জিজ্ঞাসা করে আমি কি করে অ্যান্সার দেব? মনে রাখ, যদি হোমোলোগাস সিরিজের কিছু থাকে, মানে সমজাতীয় কিছু যদি দিয়ে দেয়, যেমন এক্সাম্পল দেখ, সমজাতীয় কিছু যদি দেয়, যেমন এন হেক্সেন এন হেপ্টেন, সমজাতীয় জিনিস। যেমন ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিন, দুটোই তো বেনজিন, সমজাতীয় জিনিস। কিছু একটুখানি ব্যতিক্রম থাকে, বেনজিন আর ইথিলিন ডাইক্লোরাইড, এইটাও আদর্শ দ্রবণ প্রদর্শন করে। মানে সমজাতীয় জিনিস যদি তুই কখনো দেখতে পাস, তারা সবসময় আইডিয়াল সলিউশন তৈরি করবে, এইটুকু তুই খেয়াল রাখ। ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিন, মিথাইল ক্লোরাইড মিথাইল ব্রোমাইড, বা ধর তোকে দিল বেনজিন টলুইন, বা ধর তোকে দিল এন হেক্সেন এন হেপ্টেন, প্রত্যেকটা সমজাতীয় জিনিস যদি থাকে তাহলে তারা সবসময় আইডিয়াল সলিউশন তৈরি করে করে করে। এবার তোকে বলি আইডিয়াল নয় কারা। যদি কখনো কোথাও অ্যালকোহল দেখতে পাস, অ্যালকোহলের সাথে অ্যালকেন টাইপ অফ, অ্যালকোহলের সাথে কার্বন ডাইসালফাইড, যদি কখনো CCl4 দেখতে পাস, অ্যালকোহল তার সাথে অ্যালকেন বা CH2 কার্বন ডাইসালফাইড যেটাকে বলছি CCl4, এই ধরনের জিনিসগুলো যেখানে তুই দেখবি, মনে রাখবি তারা ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে, মানে তারা আইডিয়াল তো নয়, গল্প শেষ। আর যদি কখনো কোথাও তুই কোনো অ্যাসিড দেখতে পাস, অ্যাসিড এগুলো হচ্ছে ছোট 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 ট্রিক, এগুলোকে খেয়াল রাখবি। যদি কখনো কোথাও কোনো অ্যাসিড আর জলের মিশ্রণ দেখতে পাস, যেমন ধর HNO3 আর জল, ওই অ্যাসিড জলের মিশ্রণ সবসময় মনে রাখবি ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। তার মানে ধনাত্মক বিচ্যুতির জন্য অ্যালকোহল CH2 CCl4 এগুলো দেখতে হবে, ঋণাত্মক বিচ্যুতির জন্য অ্যাসিড দেখতে হবে, আর আইডিয়ালের জন্য হোমোলোগাস সলিউশনস গুলো দেখতে হবে, যেগুলো একই রকমের দেখতে, যেগুলো একই রকমের জিনিসপত্র দিয়ে তৈরি। এইটা হচ্ছে আইডিয়াল নন আইডিয়াল দেখার কায়দা। তোরা আমাকে নেক্সট দিন ক্লাসের মধ্যে একটু মনে করাবি, আমি একটা ডিটেল লিস্ট তোদেরকে প্রোভাইড করব যে কেমনি কেমনি করে কোন জিনিসটার সাথে কোন জিনিসটা মিশিয়ে আইডিয়াল হয়, কোনটার ক্ষেত্রে নন আইডিয়াল হয়। শুধুমাত্র বোর্ডস এর জন্য নয়, জয়েন্ট বা নিটের যে কোনো জায়গাতে তুই এটা অ্যাপ্লাই করতে পারবি। চল নেক্সট প্রশ্ন। 200 গ্রাম 20% W/W H2SO4 দ্রবণে H2SO4 এর মোল ভগ্নাংশ কত হবে? এই আবার আরেকটা প্রশ্ন দিয়েছে, যেটা কিন্তু তোর সময় খেতে চলেছে, বুঝতে পারছিস? মাঝে মধ্যে এরকম কয়েকটা প্রশ্ন কিন্তু দিচ্ছে। প্রথমেই তোকে বলি, এটাকে ক্র্যাক করার পদ্ধতি আমাদের ব্যাচের মধ্যে আমরা শিখিয়েছিলাম। 200 গ্রাম 20% W/W H2SO4 দ্রবণ, এই কথাটা থেকে কি করে পুরো বিষয়টাকে ক্র্যাক করে ভ্যালুগুলোকে বার করতে হয় সেটাই সবার প্রথমে শিখতে হবে। খেয়াল কর তো, পুরো দ্রবণটার তোকে ভর দিয়ে দিয়েছে 200 গ্রাম, বল হ্যাঁ। তারপরে তোকে একটা জিনিস দিয়ে দিয়েছে 20% W/W H2SO4 দ্রবণ। দাদা W/W মানে ভর বাই ভর, 20% মানে 20/100,
W/W H2SO4 এর দ্রবণ মানে যদি দ্রবণের ভর হয় 100 গ্রাম, যেহেতু W/W দিয়েছে তাই গ্রাম লিখলাম, তাহলে H2SO4 মানে যে দ্রাবটা দ্রবীভূত আছে তার ভর হয়ে যাবে 20 গ্রাম। এইটার মানেটা তো এটাই যে টোটাল দ্রবণটার ভর যদি হয় 100 গ্রাম, তাহলে তার মধ্যে দ্রাবটার ভর H2SO4 এর ভর আছে 20 গ্রাম। গল্প শেষ। আর দাদা যদি তাই হয় তাহলে চিন্তা করে দেখো, আমাকে দিয়ে দিয়েছে টোটাল 200 গ্রাম দ্রবণ, 200 গ্রামের মধ্যে 100 গ্রামের মধ্যে যদি থাকে 20 গ্রাম, তো 200 গ্রামের মধ্যে থাকবে 40 গ্রাম। গল্প শেষ। তার মানে তুই আমায় বল H2SO4 এর ক্ষেত্রে যে ভর, মানে আমি তোকে বলতে পারি W2 দ্রাবের ক্ষেত্রে সেটা কত দিয়ে দিয়েছে না 40 গ্রাম দিয়ে দিয়েছে। টোটাল সলিউশনটার ভর কত 200 গ্রাম, তাহলে দ্রাবকের ভর কত মানে W1 কত 200 মাইনাস 40, অ্যান্সার হয়ে গেল 160 গ্রাম। গল্প শেষ। দ্রাবক তো অবভিয়াসলি অ্যাসিড বলে দিয়েছে মানে জলই হবে। তাহলে দাদা আমি এখান থেকে বলতে পারি M1 এর যে ভ্যালু আছে, M1 এর ভ্যালু হচ্ছে 18 গ্রাম পার মোল, এবং যেহেতু আমাকে এখানে সালফিউরিক অ্যাসিড বলে দিয়েছে সেই জন্য আমি খুব সহজে M2 ও লিখে দিতে পারি 98 গ্রাম পার মোল। গল্প শেষ। আমাকে এবার কি দিয়েছে আমি একটুখানি দেখি। আমাকে বলে দিয়েছে H2SO4 এর মোল ভগ্নাংশ কত হবে আমাকে বলতে হবে। তাহলে আমি এই ভ্যালুগুলোর মাধ্যমে খুব সহজে বার করতে পারবো যে এই W1 M1 আছে, তাহলে এই দুটোর মাধ্যমে আমি N1 বার করতে পারবো। W1 মানে 160 ডিভাইডেড বাই M1 মানে 18 করে। W2 আছে M2 আছে, আমি দুটোকে ভাগ করে খুব সহজে N2 বার করতে পারবো W2 ডিভাইডেড বাই M2 করে। এবার যখনই দুটো ভ্যালু আমি পেয়ে গেলাম, আমাকে কার মোল ভগ্নাংশ বার করতে দিয়েছে H2SO4 এর, তাহলে আমি H2SO4 এর মোল ভগ্নাংশ অর্থাৎ X2 এর ভ্যালুটা বার করব, সেটা ইকুয়াল টু N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। তার মানে একটু ক্যালকুলেটিভ জিনিসটা, N1 বার করতে হবে, N2 বার করতে হবে, তারপরে এটার মধ্যে বসাতে হবে। বুঝতে পারছি? সময় খেয়ে নেবে ভাই। এবার একটা সময় খেয়েছে মানে 5টায় সময় বাঁচিয়েও দেবে। দেখা যাক নেক্সট প্রশ্ন, নিশ্চয়ই নির্দয় হবে না। নিচের কোনটি সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ? অ্যাজিওট্রপিক মিশ্রণ নিয়ে অনেকে অনেক বলেছিলি যে দাদা অ্যাজিওট্রপটা হয়তো মিস হয়ে গেছে। হ্যাঁ সত্যি আমি দেখলাম মিস হয়ে গেছে। আমি অ্যাজিওট্রপটা নেক্সট দিন ক্লাসের মধ্যে একবার বলে দেবো, আপাতত জাস্ট একটু বলে দিচ্ছি। দুটো লাইন বলবো তুই বুঝে যাবি। অ্যাজিওট্রপ মিশ্রণ হচ্ছে এমন একটা মিশ্রণ যেখানে সলিউশনের মধ্যে যা সংযুক্তি থাকবে, যা পার্সেন্টেজ থাকবে, সলিউশন থেকে যে বাষ্পটা তৈরি হবে সেখানেও তাই পার্সেন্টেজ তাই সংযুক্তি থাকবে। মানে ইথানল আর জলের মিশ্রণের কথা চিন্তা কর। ক্লাস 9-এ দেখবি পদার্থের ওই মিশ্রণের যে চ্যাপ্টারটা ছিল তার মধ্যে ওইটা ছিল। ইথানল আর জলের ধর মিশ্রণ আছে, সেখানে আমরা ইথানল বাড়াচ্ছি জল কমাচ্ছি, ইথানল বাড়াচ্ছি জল কমাচ্ছি, ইথানল বাড়াচ্ছি জল কমাচ্ছি, এরকম করতে 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 এমন একটা সময় আসবে যেখানে মিশ্রণটার মধ্যে 95.6% ইথানল থাকবে এবং 4.4% জল থাকবে। এই একটা সময় এই পুরো মিক্সচারটা অ্যাজিওট্রপিক মিশ্রণ তৈরি করবে। অ্যাজিওট্রপে যখনই পৌঁছে গেল তুই এইটার পার্সেন্টেজটা আর চেঞ্জ করতে পারবি না। এবার কি হবে, এইখান থেকে যখন তুই বাষ্পীভবনটা করবি, এখান থেকে যখন তুই বাষ্পীভূত করবি, তুই দেখতে পাবি এই সলিউশনটার মধ্যে তো পার্সেন্টেজটাইটা 95.6 আর 4.4। যে বাষ্পটা এখান থেকে তৈরি হবে সেই বাষ্পটার মধ্যেও তুই দেখতে পাবি 95.6% ইথানল এবং 4.4% জল। এই ধরনের মিক্সচারকে বলা হয় অ্যাজিওট্রপিক মিক্সচার, যেখানে মিশ্রণের মধ্যে আর বাষ্পীভবনে করে বাষ্পটার মধ্যে একই পার্সেন্টেজ একই সংযুক্তি থেকে যায়। এবার তোকে জিজ্ঞাসা করেছে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের নাকি সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপ। সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপ তারা হয় যারা রাউল্টের সূত্র থেকে ভয়ানক ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। ট্রিকটা মনে রাখ, এইটা মনে রাখলে তবেই তুই এক চান্সে মারতে পারবি। কি বললাম কথাটা? যদি তোকে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপ চায় তাহলে তোকে খেয়াল রাখতে হবে রাউল্টের সূত্র থেকে যারা ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে তারাই সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপ তৈরি করবে। তাহলে ঋণাত্মক বিচ্যুতি কারা প্রদর্শন করে? দাদা তুমি বলেছিলে অ্যাসিড থাকলে করবে। অ্যাসিড কোথায় আছে? HNO3। অপশন নাম্বার এ। গল্প শেষ, গল্প শেষ, গল্প শেষ, গল্প শেষ, গল্প শেষ, খতম খতম। নেক্সট প্রশ্ন বলেছে 12 গ্রাম কঠিন দ্রাব 90 গ্রাম জলে দ্রবীভূত করা হয়েছে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই দ্রবণের বাষ্পচাপ এত হলে দ্রাবটির আণব ভর কত হবে?
আশা করব খুব একটা বেশি ক্যালকুলেটিভ দেবে না, কারণ একটা প্রশ্ন অলরেডি ক্যালকুলেটিভ ছিল। দেখা যাক। বলেছে 12 গ্রাম কঠিন দ্রাব, আচ্ছা তার মানে ডাব্লুর ভ্যালুটা দিয়ে দিয়েছে 12 গ্রাম, W2। 90 গ্রাম জলে W1 এর ভ্যালু হচ্ছে 90 গ্রাম। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বলে দিয়েছে, তার মানে বিশুদ্ধ দ্রাবক যেটা জল আছে তার তো স্ফুটনাঙ্কটা দিয়েই দিয়েছে। এবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যখন দিয়ে দিয়েছে তখন তুই একটা জিনিস, একটু পরে বলছি ওটা, হয়ে গেছে আচ্ছা। 12 গ্রাম কঠিন দ্রাব 90 গ্রাম জলে, তার মানে M1 এর ভ্যালুটাও তোকে দিয়ে দিয়েছে 18 গ্রাম পার মোল। এবার আমি একটু বসাই, আমাকে বাষ্পচাপ দিয়ে দিয়েছে, বাষ্পচাপের ফর্মুলা হচ্ছে P0 মাইনাস P বাই P0 ইকুয়াল টু N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2, তাই তো? আমি যদি ডিরেক্টলি ভেঙে লিখি তাহলে আমি এখানটা লিখতে পারবো W2 বাই M2 মানে 12 বাই M2, M1 W1 বাই M1 মানে 90 বাই 18 প্লাস, এগুলো তো এখন পুরো একদম হয়ে যাওয়ার কথা ভাই প্রপারলি। N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2 আছে, N2 টাকে লিখছি W2 বাই M2, N1 টাকে লিখছি W1 বাই M1। যারা চ্যাপ্টারই পড়িস না ঠিক করে, কোশ্চেন প্র্যাকটিস করতে এসে এক্ষুনি ভাই কোশ্চেন প্র্যাকটিস ছাড়, আগে গিয়ে চ্যাপ্টার পড়। চ্যাপ্টার না পড়ে কোশ্চেন প্র্যাকটিস করতে আসা মানে বিরাট পাপ করা। তুই একই পথে হাঁটছিস যে পথে 11-এ হেঁটেছি। সেই জন্য আগে প্রপারলি চ্যাপ্টার পড়তে হবে, না পড়ার সুযোগ থাকলে নিচে পিন কমেন্টের মধ্যে উপায় দেওয়া আছে। আর W2 বাই M2 করতে হবে, এখানে W1 বাই M1 হয়ে গেছে, W2 কোথায় 12, M2 কোথায় বল, M2 তো জানতে চেয়েছে দ্রাবটির আণবিক ভর কত হবে। এবার এখানটাতে ভ্যালু বসানোর প্রশ্ন। P0 এর মান কি? বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, তো দ্রাবকটা তো জল, 100 ডিগ্রি তো দিয়ে দিয়েছে, তো দ্রাবকের বাষ্পচাপ কত হয়ে যাবে? কিসে দিয়েছে দেখতো ভ্যালুটা? মিলিমিটার পার স্তম্ভের চাপে। তুইও জানিস আমিও জানি বিশুদ্ধ জলের ক্ষেত্রে 760 মিলিমিটার পার স্তম্ভের চাপ হয় স্ফুটনাঙ্কের টেম্পারেচারে, 76 সেন্টিমিটার পার স্তম্ভের চাপ, এক বায়ুমণ্ডলীয় চাপ। তার মানে এখানে 760 মাইনাস 750 ডিভাইডেড বাই 760 ইকুয়াল টু 12 বাই M2, নিচে লসাগু কর না, 18 M2। 12 এগুলো তো ঝড়ের গতিতে নেমে যাবে ভাই। এই দাঁড়া একটু কেটে দে, 18 5 90, তার মানে 5 M2 প্লাস 12 ডিভাইডেড বাই M2 ওপরে হয়ে গেল 12 বাই M2। ব্যাস, এইটুকু ফ্লুয়েন্সি কিন্তু 12 এর থেকে আশা করা যায় যে এদেরকে এগুলো আর বোঝাতে হবে না, এগুলো তো ভাই 5-6 এর ছেলেমেয়েরা করে দিচ্ছে আজকাল, তোরা তো ইজিলি করে দিবি। এখানে 10 আছে, নিচে 760 আছে, ইকুয়াল টু, এই ক্যালকুলেশন নিশ্চয়ই বুঝতে পেরেছি যে M2 M2 কেন কেটেছে। ওপরে 12 আছে, নিচে হচ্ছে 5 M2 প্লাস 12 আছে, গল্প শেষ। কাটলো, তাহলে আমি দেখতে পাচ্ছি 5 M2 প্লাস 12 ইকুয়াল টু 6 12 72 2 হাতে 7, 7 12 84, 84 আর 7 মানে হচ্ছে 91। তার মানে 5 M2 এর ভ্যালুটা আসছে 900, তার মানে M2 এর ভ্যালুটা আসছে 180। বল 180 কি অপশনের মধ্যে আছে? 180 কি অপশনের মধ্যে একদম আছে, একদম আছে, একদম আছে, গল্প শেষ। কিছুই না, দেখ ফর্মুলার মধ্যে বসালাম, একদম সিম্পল, P0 মাইনাস P বাই P0 ইকুয়াল টু N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। N2 টাকে ভাঙলাম W2 বাই M2, N1 টাকে ভাগলাম W1 বাই M1, N2 টাকে ভাগলাম আবার, তো ভেঙে তারপরে ভ্যালু বসিয়ে দিলাম, চুপচাপ ভ্যালু বসিয়ে অ্যান্সার হয়ে গেল, শেষ। নেক্সট প্রশ্ন। দ্রাবক আকর্ষী কোলয়েডের সংরক্ষণ ক্ষমতা নির্দেশক পদটি হচ্ছে স্বর্ণ সংখ্যা। দ্রাবক আকর্ষী কোলয়েড যদি দ্রাবক বিকর্ষী কোলয়েডের তঞ্চনকে রক্ষা করতে চায় তাহলে সেটা আমরা স্বর্ণ সংখ্যা দিয়ে দেখি, গোল্ড নাম্বার দিয়ে দেখি। সাবানের গাঢ় জলীয় দ্রবণে সাবান নিম্নের কোন রূপে আচরণ করে? সাবানের গাঢ় জলীয় দ্রবণের মধ্যে সাবান সংযোজিত হয়ে মিশেল তৈরি করে, সংযোজিত কোলয়েড, গল্প শেষ। সোডিয়াম স্টিয়ারেট দেখেছিস তো তোরা? কোলয়েডের ক্ষেত্রে যে আয়নীয় দ্বিস্তর গঠিত হয় তার বিভব পার্থক্যকে বলা হয় জিটা বিভব। আয়নীয় দ্বিস্তর মানে কোলয়েডের তো একটা আধান থাকে, সেই আধানের বিপরীত আধানটাকে চারপাশ থেকে ঘিরে ধরে, আবার তার বিপরীত আধানটা তাকে চারপাশ থেকে ঘিরে ধরে, এদের মধ্যে যে বিভব পার্থক্যের যেটা বিষয়টা থাকে সেটাকে জিটা বিভব বলে। পরীক্ষার আগে আগে জিটা বিভবের একটা ডায়াগ্রাম করাবো, এটা আমি দেখবি ক্লাসের মধ্যে একবার বলেছিলাম। প্রদত্ত কোনটি একটি বৃহদাকার প্রাকৃতিক কোলয়েডের উদাহরণ? প্রাকৃতিক কোলয়েড বলে দিই তো স্টার্চ হবে। নেক্সট, চলো আবার 8টা প্রশ্ন ডান। নেক্সট 8টা প্রশ্ন সেটার মধ্যে যাওয়া যাক। চলো, তরলে গ্যাসের দ্রাব্যতা সংক্রান্ত, 1টা মিনিট দাঁড়া তো আমি একটুখানি দেখে নিই যে পারফেক্ট রেকর্ডিং হচ্ছে কিনা। পারফেক্ট রেকর্ডিং, একদম পারফেক্ট রেকর্ডিং হচ্ছে। চলো, তরলে গ্যাসের দ্রাব্যতা সংক্রান্ত হেনরির সূত্র নিচের কোন গ্যাসের, কি বলেছে ভাই, তরলে গ্যাসের দ্রাব্যতা সংক্রান্ত হেনরির সূত্রটি নিচের কোন গ্যাসের জলে দ্রবীভবনের ক্ষেত্রে প্রযোজ্য নয়? ভাই সোজা কথায় বলতে পারতো নিচের কোন ক্ষেত্রে হেনরির সূত্র প্রযোজ্য নয়? এত জটিল ভাষা কে লেখে ভাই?
মানে চারটে তোকে দিয়ে দিয়েছে, বলেছে এর মধ্যে কোনটাই হেনরির সূত্র প্রযোজ্য হবে না। আমি তো চোখের সামনে অ্যান্সার দেখতে পাচ্ছি, অ্যামোনিয়ার ক্ষেত্রে হবে না, কারণ অ্যামোনিয়া জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায় হাই অ্যামাউন্টে, তার ফলে ওই সাম্যাবস্থাটা মেনটেনই করতে পারবে না। যে ডাইনামিক ইকুইলিব্রিয়ামটা মেনটেন করতে হয় হেনরির সূত্রের ক্ষেত্রে, গ্যাস আর তরল একসাথে থাকতে হয়, ও সেই সাম্যাবস্থাটাই তো মেনটেন করতে পারবে না, কারণ তো পুরোটাই দ্রবীভূত হয়ে যাবে। তাহলে ওর ক্ষেত্রে হেনরির সূত্র প্রযোজ্যই নয়। দ্রবণের হিমাঙ্কে গঠিত সাম্যাবস্থাটি হলো, হিমাঙ্ক মানে মানে তরল আর কঠিনের মধ্যে একটা সাম্যাবস্থা হবে। দ্রবণে স্থিত দ্রাবক আর দ্রবণে দ্রবীভূত দ্রাব না, কারণ দ্রাবের মধ্যে তো কোনো গল্পই নেই। এই যে হিমাঙ্কটা হবে সেটা কার হবে? দ্রাবকের হবে। দ্রাবের সাথে কোনো গল্প তো থাকবে না সেখানে। দ্রাবক ও দ্রাবের সমন্বয়ে গঠিত কঠিন দ্রবণ একদম বাজে কথা। দ্রাবকই থাকবে শুধু, দ্রাবের কোনো ইনভলভমেন্টই হয় না এখানে। দ্রাব শুধু ফেসিলিটেট করে দেয়, দ্রাব শুধু একটু ইন্ধন জুগিয়ে দেয়, দ্রাব শুধু একটু ক্যাটালিস্টের মতো কাজ করে, কিন্তু ও নিজে সেটার মধ্যে ইনভলভ থাকে না, তাই না? দ্রবণে স্থিত দ্রাবক আর কঠিন দ্রাবক, একদম অপশন নাম্বার সি। দ্রবণের মধ্যে যে দ্রাবকটা রয়েছে সেটার সঙ্গে কঠিন দ্রাবক, মানে ওই দ্রাবকটা যে কঠিন হচ্ছে, জলটা যে বরফ হচ্ছে, বরফের সঙ্গে জলের সাম্যাবস্থা। নেক্সট বলেছে মিশেল গঠন প্রক্রিয়ায় ডেলএইচ এবং ডেলএস এর মান যথাক্রমে। ওই সাবাস, ভালো প্রশ্ন এটা। অ্যাকচুয়ালি তোরা মনে করতে পারিস যে দাদা তুমি তো কোশ্চেন নিজেই সেট করেছো, আসলে তা নয়। এতগুলো কোশ্চেন, এতগুলো ক্লাস, পরপর ক্লাস থাকে, কোশ্চেন সেট করার বিষয় থাকে, এগুলো ধরে ধরে যদি প্র্যাকটিস করতে হয় আর ভিডিও শুট করতে হবে না। মিশেল গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে ডেলএইচ এবং ডেলএস এর মান যথাক্রমে কি হয়? আচ্ছা, একটা কথা ভাবলে হয়। আমার মাথার মধ্যে দুটো খেয়াল আসছে। একটা হচ্ছে যে মিশেল গঠনের সময় তুই চিন্তা করে দেখ, এই যে তোমার ইয়েগুলো থাকে, হাইড্রোকার্বন যে চেঞ্জ গুলো থাকে, তার মাথার সামনেটা একটা হাইড্রোফিলিক সেন্টার থাকে। মানে যদি আমি তোকে বলি C17H35 COO মাইনাস, তাহলে এইটা এরকম ভাবে থাকে। প্রথমে C17H35টা হচ্ছে এই হাইড্রোকার্বন চেনটা, আর COO মাইনাস পার্টটা হচ্ছে এই মুখটা। এগুলো যদি একদম খোলা অবস্থায় থাকে, মানে যখন ওই সিএমসিটা অ্যাচিভ হয়নি, ক্রিটিক্যাল মাইসেলাইজেশন কনসেন্ট্রেশনটা অ্যাচিভ হয়নি, বা ক্র্যাফট উষ্ণতাটা অ্যাচিভ হয়নি, তখন এরকম খোলা অবস্থাতে ঘোরে। এবার যখনই ওই সিএমসিটা বা ক্র্যাফট উষ্ণতার ওপরে উঠে যায় কন্ডিশনস গুলো, তখন এরা একত্রিত হয়ে যায় এবং একত্রিত হয়ে একটা মিশেল নামক স্ট্রাকচার গঠন করে, যেটাকে আমরা সংযোজিত কোলয়েড বলে থাকি। যেখানে তুইও বুঝতে পারছিস, আমিও বুঝতে পারছি যে এই যে হাইড্রোফিলিক যে সেন্টারস গুলো রয়েছে, যেগুলো জলকে পছন্দ করে, যেগুলো আয়নীয় পার্ট, তাদেরকে বাইরের দিকে রেখে হাইড্রোফোবিক পার্ট গুলোকে, মানে এই যে হাইড্রোকার্বন চেন গুলোকে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে ওরা এরকম একটা সংযোজিত কোলয়েড টাইপ অফ স্ট্রাকচার তৈরি করে দিচ্ছে। এইবার তোকে প্রশ্নটা দিয়েছে, এই সংযোজিত কোলয়েড তৈরির সময় ডেলএইচ আর ডেলএস এর কি পরিবর্তন হয়। দেখ, প্রথম কথা তোকে একটা বিষয় বলি, ক্র্যাফট উষ্ণতা বলে একটা কনসেপ্ট আছে। তার মানে মিশেল গঠনের জন্য উষ্ণতার প্রয়োজন আছে। একটা সার্টেন উষ্ণতার উপরেই মিশেল গঠিত হয়, তার মানে উষ্ণতা দরকার। উষ্ণতা দরকার বলে ডেলএইচ এর ভ্যালুটা পজিটিভ হবে, কারণ উষ্ণতা যখন নিচ্ছে, উষ্ণতা যখন প্রয়োজন পড়ছে, তাহলে ডেলএইচ পজিটিভ। যদি ডেলএইচটা পজিটিভ হয়, তার মানে আমার প্রথমে ডেলএইচ আছে, অপশন এ অপশন সি তো কেটে গেল, তার মানে হয় বি হতে পারে, না হয় ডি হতে পারে। খুব পরিষ্কার। এইবার তোকে একটা কথা বুঝতে হবে, তোর মনের মধ্যে ডেলএস মানে এনট্রপি নিয়ে দুটো খেয়াল আসতে পারে। প্রথম খেয়াল যে দাদা আগে এরা মুক্ত অবস্থাতে ছিল, যখন মিশেলটা গঠিত হচ্ছে এরা পরস্পর কাছাকাছি চলে আসছে, তার মানে এরা সংযুক্ত হয়ে যাচ্ছে, তার মানে এদের মুভমেন্টটা কমে যাচ্ছে। মুভমেন্টটা কমে যাচ্ছে বলে এনট্রপিটাও কমে যাচ্ছে, তার মানে এনট্রপির ভ্যালুটা এখানে নেগেটিভ হয়ে যাওয়ার কথা। তার মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, অপশন নাম্বার বি ঠিক হওয়ার কথা। আমি বলছি তোর ভাবনা একদম ঠিক। বাট যখন মিশেল গঠিত হয়, তখন আরো একটা বিষয় তোকে ভাবতে হয়। আগে যখন এরা মুক্ত অবস্থাতে ছিল, তখন এদের মুভমেন্টটাকে রোধ করার জন্য এই হাইড্রোফোবিক পার্টটার চারিদিকে জল এরকম করে না একটা স্ট্রাকচার তৈরি করত, যাতে এদের মুভমেন্টটাকে প্রতিহত করা যায়, যাতে এদেরকে এক জায়গাতে রাখা যায়। হাইড্রোফোবিক পার্টটার সঙ্গে তো ওয়াটার কানেক্ট হতে পারতো না, সেই জন্য ওকে আটকানোর জন্য চারিদিক থেকে একটা শিল্ড টাইপ অফ তৈরি করতো। বাট যখনই হাইড্রোফোবিক পার্টটাকে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে এরা একটা স্ট্রাকচার তৈরি করে দিচ্ছে, তখন ওই জলগুলোর এই স্ট্রাকচারটা রিলিজ হয়ে যাচ্ছে। জলগুলো আর একত্রিত হয়ে থাকছে না, জলগুলো তখন একে অপরের সঙ্গে রিলিজ হয়ে গিয়ে যেমনি আগে ছিল সেরকম হয়ে যাচ্ছে। মানে জলের বাঁধনটা থেকে জলটা মুক্ত হয়ে যাচ্ছে।
যখনই হাইড্রোফোবিক পার্টটা লুকিয়ে পড়ছে, যখনই হাইড্রোকার্বন চেনগুলো ভেতরে প্রবেশ করে যাচ্ছে, তখন জলগুলো সব ফ্রি হয়ে যাচ্ছে, যারা এতদিন ওকে আটকাতো। সেই দিক থেকে যদি তুই দেখিস, যেহেতু জলের অ্যামাউন্টটা প্রচুর, যেহেতু প্রত্যেকটাকে আটকানোর জন্য জলগুলো একটা করে গার্ড তৈরি করতো, সেই জন্য মিসেল গঠনের সময় এনট্রপির ভ্যালু হাইলি পজিটিভ হয়। এনট্রপি বিশাল পরিমাণে বেড়ে যায়, কারণ জলগুলো যেগুলো আগে সংযুক্ত ছিল সেগুলো এখন মুক্ত হয়ে যায়। সেই জন্য অপশন উইল বি অপশন নাম্বার ডি, যেখানে দুটোই পজিটিভ হয়ে যাবে। এনথ্যালপি তো পজিটিভ হবেই, আর জলগুলো মুক্ত হওয়ার জন্য এনট্রপিটা হাইলি পজিটিভ হয়ে যাবে, যেটা এই মিসেল গঠনের সময় এই সংযোজনটাকে নেগলেক্ট করে আরো বেশি হয়ে যাবে, আরো বেড়ে যাবে। গল্প শেষ। ইউরিয়ার একটা জলীয় দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন 0.26 ডিগ্রি সেলসিয়াস। ভাই স্ফুটনাঙ্কের উন্নয়নটাই তো পুরো দিয়ে দিয়েছে, উন্নয়নের ভ্যালুটাই তো পুরো দিয়ে দিয়েছে, মানে তোকে তো পুরো ডেল টিবিটাই ধরে দিয়ে দিয়েছে। ডেল টিবি মানে কি? টিবি ড্যাশ মাইনাস টিবি, তার মানে এইটা একটা দুটো কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য। এবার তুইও তো জানিস উষ্ণতার পার্থক্য সেলসিয়াসেও যা হয় কেলভিনেও তাই হয়। তার মানে 0.26 ডিগ্রি সেলসিয়াস মানেই ডেল টিবির ভ্যালুটা যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 0.26 কেলভিন। শেষ। যদি ইন্ডিভিজুয়াল কোনো একটা ভ্যালু দিত, তাকে তুই আলাদা করে কেলভিনে 273 দিয়ে নিয়ে যেতিস, বাট এখানে তোকে আর নিয়ে যেতে হবে না, ওটাই ভ্যালু হবে। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উক্ত দ্রবণের বাষ্পচাপ টর এককে, টর মানে মিলিমিটার পারস্তম্ভের চাপ, আর কিচ্ছু নেই। যেমন জলের ক্ষেত্রে 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ মানে 1 টর। সোজা প্রশ্ন ভাই, কেবি দেওয়া রয়েছে, উন্নয়ন দেওয়া রয়েছে, তোকে বলেছে বাষ্পচাপ বার করতে, কি আছে ভাই? সোজা প্রশ্ন। তোকে স্ফুটনাঙ্কের ভ্যালু ফ্যালু সব দিয়ে দিয়েছে, উক্ত দ্রবণের বাষ্পচাপ টর এককে করে নিতে পারবি ভাই, কোনো অসুবিধা নেই। বেকারে অনেকটা ক্যালকুলেশন করতে গিয়ে ফালতু টাইম নষ্ট হবে। সোজা প্রশ্ন দিয়েছে। বিবৃতি এ, ইমালসনে বিস্তৃত দশার বিন্দুগুলি ব্রাউনীয় গতি এবং টিন্ডাল প্রভাব প্রদর্শন করে। কি বললাম? ইমালসন একটা কোলয়েড, তার মানে ব্রাউনীয় গতি আর টিন্ডাল প্রভাব প্রদর্শন করে। বিবৃতি 1 সত্য। ইমালসনে অতিরিক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে ইমালসনের স্থায়িত্ব বৃদ্ধি পায়। একেবারে বাজে বকে দিয়েছে। কোলয়েডের মধ্যে যদি তড়িৎ বিশ্লেষ্য আমরা যোগ করি, তাহলে ওর স্থায়িত্ব কোথা দিয়ে বৃদ্ধি পাবে ভাই? ও তো তঞ্চিত হয়ে যাবে। তার মানে অপশন নাম্বার এটা সঠিক হলো, বিটা মিথ্যা। তাহলে এ সত্য কিন্তু বি মিথ্যা। চলো, ভালো প্রশ্ন ছিল। একটা জিনিস খেয়াল করে দেখিস, 8টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন এমন দিচ্ছে যেটা ক্যালকুলেটিভ হচ্ছে, বাকি প্রশ্নগুলো নয়। উচ্চ মাধ্যমিকেও তুই কিন্তু এই চ্যাপ্টারটা থেকে 8টা প্রশ্ন পাবি, মানে 8 নাম্বার পাবি আউট অফ 35 এই একটা চ্যাপ্টার করলে। বিকজ যে কটা সেট দেওয়া হচ্ছে তার মধ্যে 8টা করেই প্রশ্ন দেওয়া হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছিস? চল, কোন লায়োফিলিক সলের স্বর্ণ সংখ্যা যত এই ভালো করে পড়, প্রশ্নটা মারাত্মক প্রশ্ন আছে। কি বলেছে? বলছে খুব মন দিয়ে পড়বো, হ্যাঁ। কোন লায়োফিলিক সলের, মানে যে সলটা প্রোটেক্ট করে, তার স্বর্ণ সংখ্যা যত কম হয়, স্বর্ণ সংখ্যা কম মানে প্রোটেকশনটার জন্য, কালার চেঞ্জটাকে রোধের জন্য অল্প পরিমাণে লায়োফিলিক সল্টটা প্রয়োজন পড়ছে, সেই জন্যই তার স্বর্ণ সংখ্যাটা কম। দাদা স্বর্ণ সংখ্যা যার কম, তার মানে সে প্রো প্লেয়ার, সে অল্প পরিমাণে গিয়েই প্রতিরোধ করে দিতে পারছে, তার মানে সে ভালো সংরক্ষক কোলয়েড। এইটুকু তো আমার কাছে পরিষ্কার। তাহলে যত কম হয় তার সংরক্ষণ ক্ষমতা তত ড্যাশ হয়, তত বেশি হয়। যার স্বর্ণ সংখ্যা কম, যে অল্পতেই ওই কাজটা করে দিচ্ছে, তাহলে তার সংরক্ষণ ক্ষমতা প্রচুর। শেষ। তার মানে প্রথম অপশনটা কাটা, ডি অপশনটা কাটা। আমার কাছে দুটো অপশন পড়ে আছে বেশি বেশি দিয়ে। এবার দেখব কোন তড়িৎ বিশ্লেষ্যের নির্দিষ্ট কোন লায়োফোবিক সলের তঞ্চনের জন্য ফ্লোকিউলেশন মান যত কম হয়। ফ্লোকিউলেশন মান মানে ওই তড়িৎ বিশ্লেষ্যটা যতটা কম পরিমাণে দিয়ে তঞ্চন করে দেওয়া যায়। তঞ্চনের জন্য তো তড়িৎ বিশ্লেষের একটা পরিমাণ দরকার পড়ে। যার ফ্লোকিউলেশনের মান কম, তার মানে সে অল্প পরিমাণে গিয়েই তঞ্চন করতে পারছে। আর যার ফ্লোকিউলেশন মান অনেক বেশি, তার মানে তাকে অনেক বেশি পরিমাণে দিতে হচ্ছে, তবে তঞ্চনটা হতে পারছে। তাহলে কোন তড়িৎ বিশ্লেষ্য যে তঞ্চনটা করবে কোনো একটা নির্দিষ্ট লায়োফোবিক সলকে, তার ফ্লোকিউলেশনের মান যত কম হয়, তার মানে তাকে যত অল্প পরিমাণে দিয়ে তঞ্চন করা যায়, তার তঞ্চন করার ক্ষমতা তত ড্যাশ হয়, তার তঞ্চন করার ক্ষমতা তত বেশি হয়। যাকে অল্প পরিমাণে দিয়ে বিশাল তঞ্চন হচ্ছে, তাহলে তার তঞ্চনের ক্ষমতা অনেক, তার মানে বেশি বেশি। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট প্রশ্ন দেখা যাক। যদি ইলেকট্রোফোরেসিস ঘটতে না দেওয়া হয়, তাহলে কোলয়েডে তড়িৎ প্রবাহ চালনা করলে কি ঘটবে? ইলেকট্রো অসমোসিস ঘটবে, তড়িৎ অবিস্রবণ ঘটবে। ভেরি গুড কোশ্চেন। নেক্সট প্রশ্ন।
নিচের কোনটিকে ব্রেডিক আর্ক পদ্ধতিতে প্রস্তুত করা যায়? যেগুলো যেগুলো মূল্যবান ধাতুগুলোর যে সল হয়, গোল্ড সল, সিলভার সল, প্ল্যাটিনাম সল, এগুলো। তাহলে অপশন নাম্বার বি, গোল্ড সল। চলো আরেকটা সেট হয়ে গেল, 3টে সেট কমপ্লিট, মানে 24টা কোশ্চেন কমপ্লিট। নেক্সট প্রশ্ন, নিচের কোন সমাবর্তী ধর্ম প্রোটিনের আণব ভর সঠিকভাবে নির্ণয় করতে সাহায্য করে? অভিস্রবণ চাপ আণব ভর নির্ণয় করার সবচেয়ে পারফেক্ট টেকনিক। তোরা দেখেছিস যখন আণব ভরের নিজস্ব একটা সমীকরণ দিয়ে পারফেক্টলি বের করে দেওয়া যায়। নিচের কোনটির ক্ষেত্রে স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হয়? নিচে কমেন্ট করো, এবার তো এগুলো পেরে যাওয়া উচিত। 0.05 ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্কের উন্নয়নের জন্য 100 গ্রাম জলে কত পরিমাণ দ্রাব যোগ করতে হবে? আবারও একটা ক্যালকুলেটিভ প্রশ্ন বলেছে 0.05 ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্কের উন্নয়নের জন্য, তার মানে ডেল টিভির ভ্যালুটা হচ্ছে 0.05 কেলভিন। 100 গ্রাম জলে, তার মানে W1 এর ভ্যালুটা হচ্ছে 100 গ্রাম। কে এর ভ্যালু তোকে দিয়ে দিয়েছে, তার মানে কেবির ভ্যালু তোকে দিয়ে দিল। জলের ক্ষেত্রে তো সবসময় সেমই হবে, কেলভিন কেজি মোল ইনভার্স। কত পরিমাণ দ্রাব যোগ করতে হবে? W2 এর ভ্যালু চেয়েছে। কি দ্রাব? 100 গ্রাম জলে কত পরিমাণ দ্রাব যোগ করতে হবে? এবার কি প্রশ্ন ভাই? কি বলবি, কেন দাদা সবই তো ঠিক আছে? আরে দ্রাবটার তো প্রকৃতি বলেনি। দ্রাবটার নাম কি? আমি M2 কোথা দিয়ে পাবো? তাই না? আমাকে বলেছে কি পরিমাণ দ্রাব যোগ করতে হবে, তুমি M2 পাবো কোত্থেকে? আবার গ্রামে আনসার দিয়েছে, মোলেও দেয়নি। ভাই গল্প শেষ। আমি যদি তোকে বসাতে বলি ডেল টিভি ইকুয়াল টু কেবি ইন্টু 1000 W2 W1 M2, M2 এর ভ্যালু কোথা দিয়ে পাবো? যদি দ্রাবটা বলে দিত তবেও না পেতাম, M2 তো পাবোই না। প্রশ্নটা ভুল দিয়ে দিয়েছে। নেক্সট প্রশ্ন, এক্স বিওয়াই তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রা আলফা, ভ্যান্ট অফ ফ্যাক্টর আই এবং এদের মধ্যে সম্পর্ক তোমাকে জিজ্ঞাসা করে দিয়েছে ভাই। দেখা যাক, এক্স বিওয়াই আছে, প্রথমেই একে ভেঙে জিজ্ঞাসা কর কতগুলো আয়ন পাচ্ছে। দাদা নিচে এক্স আছে তো পাশে এক্স বসবে, নিচে ওয়াই আছে, আমি কিন্তু টার্মস গুলো উচ্চারণ করছি না, বুঝেন আমি কি বলতে চাইছি। বি এর তলায় ওয়াই আছে বলে উপরে উঠবে ওয়াই প্লাস প্লাস, বি এর তলায় ওয়াই আছে তো বি এর পাশে ওয়াই বসলো, এর তলায় এক্স আছে তো বি এর মাথার মধ্যে চলে গেল এক্স মাইনাস, বল এটা এক্স এটা ওয়াই, তাহলে টোটাল কতগুলো পাওয়া যাচ্ছে? এক্স প্লাস ওয়াই, তাহলে এন এর ভ্যালুটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। বল গল্প শেষ। দাদা ভ্যান্ট অফ ফ্যাক্টরের মান চেয়েছে, আমরা জানি আলফা ইকুয়াল টু আই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান হয়, তাহলে এখানে দেখতে পাচ্ছি আই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন এর ভ্যালু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, তার মানে এটাই সম্পর্ক। তাহলে আলফা ইকুয়াল টু আই মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, এখানে আমি দেখতে পাচ্ছি অপশন নাম্বার সি তে গল্প শেষ। আই মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান। বুঝতে পারছিস কোয়েশ্চেন কিভাবে হয়? বুঝতে পারছিস যা করিয়েছি ওগুলোই প্রশ্ন হয়? বুঝতে পারছিস তো ব্যাপারটা যে এক্সট্রা অর্ডিনারি কিচ্ছু নলেজ লাগে না। অনেকে বলছিলি দাদা বইতে এটা রয়েছে, বইতে ওটা রয়েছে, আরে তোকে তো ছায়া প্রকাশনীর সেট ধরে করাচ্ছি আমি। এই কোশ্চেন সেট তো আমি বানাইনি ভাই, ওই জন্য প্রথম সেটটা যেটা আনছি সেটা একদম হুবহু ছায়া প্রকাশনীর সেট দিয়েছি তোকে, কোনো মিক্সেড নয় এটা, এটা হুবহু ছায়ার বইয়ের যে সেট সেটা। 4খানা সেট থেকে 4খানা পেপার তুলে দিয়েছি 32 নম্বর। বুঝতে পারছিস কি প্রশ্ন আসিয়েছে? মানে এমনিও নয় যেটা অন্য কোনো বই থেকে, এটা ছায়ার বই থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। অভিস্রবণ চাপ বাড়ে যদি, আচ্ছা অভিস্রবণ চাপের ফর্মুলা কি ছিল? পাই ইকুয়াল টু সিআরটি। সিটা ছিল কোন একটা দ্রাবের গাঢ়ত্ব, আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, ওটা দিয়ে দেবে না, টি মানে হচ্ছে উষ্ণতা। তাপমাত্রা যদি কমানো হয় তো অভিস্রবণ চাপ বাড়ে, বাজে কথা। দ্রাবের গাঢ়ত্ব যদি বাড়ানো হয় তো অভিস্রবণ চাপ বাড়ে, একদম পারফেক্ট কথা। দ্রাবের গাঢ়ত্ব কমানো বাজে কথা, দ্রবণের আয়তন বাড়ানো বাজে কথা। তার মানে অপশন নাম্বার বি, দ্রাবের গাঢ়ত্ব যদি বাড়ানো হয়, যদি সি বাড়ানো হয়, পাই প্রপোর্শনাল টু সি, গল্প শেষ। নেক্সট, শিরার মধ্যে, শিরায় শিরায় রক্ত, শিরার মধ্যে ইনজেকশন দেওয়ার সময়, ওরে বাপরে বাপ, শিরাতে যে দ্রবণটিকে প্রবেশ করানো হয় সেটি রক্তের সঙ্গে আইসোটোনিক হবে, মানে একই অভিস্রবণ চাপের হতে হবে, নাহলে তো ভাই গল্প শেষ হয়ে যাবে, তাই না? CCl2 দ্রবণে 25% বিয়োজিত হলে ভ্যান টপ গুণাঙ্কের মান কত হবে? সোজা প্রশ্ন, আলফার ভ্যালু 25/100, বল হ্যাঁ। পার্সেন্টেজ বিয়োজন বাই 100 করলে 1/4, আলফা ইকুয়াল টু i মাইনাস 1/n-1, CaCl2 দিয়ে দিয়েছে, তার মানে Ca2 প্লাস প্লাস 2Cl মাইনাস, তার মানে হয়ে গেল টোটাল 3টে। যদি হয় 3টে তাহলে 1/4 ইকুয়াল টু i মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1, তাহলে হয়ে গেল 1/4 ইকুয়াল টু i মাইনাস 1/2, 2 দিয়ে 2 কাটলো, তাহলে i মাইনাস 1 ইকুয়াল টু, এই দাঁড়া
i মাইনাস ওয়ান ইকুয়াল টু 1/2 থাকছে, i ইকুয়াল টু 1 প্লাস 1/2 থাকছে, 1/2 মানে 0.5, 1 প্লাস 1.5, তাহলে গল্প শেষ হয়ে গেল। 1 প্লাস 0.5 মানে 1.5, তাহলে i এর ভ্যালু কত আসছে? 1.5 আসছে। নেক্সট, হ্যাঁ কমপ্লিট। দ্রাবের আণবিক ভর দ্রাবের সংখ্যাগত ধর্মের ড্যাশ। দ্রাবের আণবিক ভর, আচ্ছা দ্রাবের আণবিক ভর দ্রবণের সংখ্যাগত ধর্মের সাথে কিভাবে পরিবর্তিত হয়? আচ্ছা, দ্রবণের যে সংখ্যাগত ধর্ম, যে কলিগেটিভ প্রপার্টিজ গুলো রয়েছে, সেগুলো প্রপোর্শনাল টু দ্রাবের মোল সংখ্যা। দ্রাবের যদি মোল বাড়ে, দ্রাবের যদি কণা সংখ্যা বাড়ে, তাহলে কলিগেটিভ প্রপার্টি বাড়বে। আর দাদা মোলকে তো লেখা যায় W/M দিয়ে, তার মানে কলিগেটিভ প্রপার্টির সঙ্গে দ্রাবের আণবিক ভরের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। পারফেক্ট পদ্ধতি শিখিয়ে দিলাম, তার মানে কি হয়ে গেল বল? ব্যস্তানুপাতিক হয়ে গেল। শেষ। নেক্সট প্রশ্ন। ওহো, কোশ্চেন তো খতম হয়ে গিয়া। আব কা করনা है तुझे? যারা এগুলো পারলি তারা তো একদম পারফেক্ট আছিস ভাই। যারা পারিসনি, আমাদের ব্যাচের মধ্যে পড়ছিস, তার মানে তুই প্রপারলি আরেকবার পড়ে নে, গল্প শেষ করে দিবি। তুইও বুঝতে পারছিস যা পড়ানো হয়েছে তাই এসছে। কারণ যা করানো হচ্ছে তুই যদি চোখ কান নাক বন্ধ করে করতে পারিস, তোকে বাইরে কিছু ভাবতে হবে না। অর্গানিক কেমিস্ট্রি দেখতে পাচ্ছিস তো কিভাবে কাঁপানো হচ্ছে। এবার অর্গানিকের যখন কোশ্চেন করাবো এমনি এমনি করে উড়িয়ে দিবি, এমনি এমনি করে উড়িয়ে দিবি। বুঝতে পারছিস কি হচ্ছে? আজকে অর্গানিক দিতে পারতাম, দিইনি কেন? কারণ আমাদের তো হয়ে গেছে, কিন্তু যারা বাইরের দেখবে তাদের অর্গানিক ওইভাবে নাও হতে পারে। সেই কারণে অর্গানিক দিলে তারা ওই কোশ্চেন গুলো পারবে না, তখন একটু ডিমোটিভেটেড হয়ে যাবে। এই জন্য আমি অর্গানিকের জন্য একটু ওয়েট করছি, আর একটা সপ্তাহ মোটামুটি ওদের হয়ে যাবে, তখন আমরা একসাথে করতে পারবো। দ্যাটস ওয়াই আমি অর্গানিকটাকে আজকে ইনক্লুড করিনি। এবার বাকি যারা যারা এখনো পর্যন্ত ক্লাস 12 এইভাবে পড়াশোনা করছিস না, যারা প্রপারলি একটা ওয়েতে পড়াশোনা করে কোশ্চেন প্র্যাকটিস করছিস না, তারা মাথায় রাখবি উচ্চ মাধ্যমিকে এইভাবে নাম্বার পাওয়া যায় না। কিন্তু উচ্চ মাধ্যমিকে নাম্বার পাওয়ার উপায় হচ্ছে তোমাকে প্রপার ওয়েতে পড়তে হবে, যেটা যেটা লাগে সেটা সেটা পড়তে হবে। উচ্চ মাধ্যমিকে প্রপার প্যাটার্নটা জানতে হবে, যে উচ্চ মাধ্যমিক কোনটা ডিমান্ড করে। তুমি ভুলভাল পড়াশোনা করলে, বই খুলে এটা পড়লে ওটা পড়লে, এভাবে তুমি উচ্চ মাধ্যমিকে নাম্বার পাবে না। উচ্চ মাধ্যমিকে নাম্বার তুমি নিজে পেতে পারবে না, তোমার টিচার তোমাকে গাইড করবে, তোমাকে সেটাই পড়তে হবে, সেটাই পেতে হবে। বহু বছর ধরে উচ্চ মাধ্যমিকে নাম্বার পাইয়ে আসছে, আগের বছর এই বছরে পরীক্ষা কেঁপে গেছে ভাই। এবং এই যে তোরা পরীক্ষাটা দিবি 27 সালের উচ্চ মাধ্যমিক আর 26 সালের উচ্চ মাধ্যমিক, এটাও কাঁপবে। এইটুকু তোকে বলে দিচ্ছি, সেমিস্টার 3ও কাঁপবে, সেমিস্টার 4 তো আরো ভয়ঙ্কর ভাবে কাঁপবে। অর্গানিক কেমিস্ট্রিতে যা কেঁপে গেছে না রে, কিছুদিনের মধ্যে তোরা বুঝতে পারবি সমস্ত কিছু। আর যারা এখনো পর্যন্ত ভর্তি হোসনি, সেমিস্টার 3 এর যে আমাদের ব্যাচটা রয়েছে তার ফিস হচ্ছে 699 টাকা ওয়ান টাইম। এটার সঙ্গে 20 টাকার একটা অ্যাপ ফিস নেবে ওরা, 719 টাকা দেখাবে। আর যেটা সেমিস্টার 3+4 এর ব্যাচ আছে আমাদের, সেইটার প্রাইসটা হচ্ছে ওয়ান টাইম 1199, যেটার সঙ্গে আরো 20 টাকা ওরা অ্যাড করবে এবং 1119 টাকা দেখাবে, সরি 1219 টাকা দেখাবে। তাহলে একটা হচ্ছে 1219 মানে 1200 প্লাস 20, ওই 1199 প্লাস 20। একটা হচ্ছে 699 প্লাস 20, 719। একটা হচ্ছে 6 মাসের ব্যাচ সেমিস্টার 3, আর একটা গোটা বছরের ব্যাচ সেমিস্টার 3+4। এবার তুই যেটা খুশি নিতে পারিস, নিচে দেখবি আমাদের অ্যাপ দেওয়া রয়েছে, অ্যাপের মধ্যে গিয়ে তুমি পারচেস করে নিতে পারবে, তোমার কাছে ব্যাচ আনলক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তুমি ভেতরে গিয়ে সব কটা ক্লাস পেয়ে যাবে, ক্লাসের এই বোর্ড ফাইলস গুলো পেয়ে যাবে, সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। তারপরে এইভাবেই তুমি উইকলি কোশ্চেন প্র্যাকটিসও করতে পারবে আমাদের সাথে। সমস্ত গল্প শেষ। এইবার যারা বলিস যে দাদা এই যে ফাইলটা আছে, এই ফাইলটা আমাদেরকে দাও, এই ফাইলটা আমাদেরকে দাও দাও দাও, তাদের জন্য উপায়টা বলি, অ্যাপটা ডাউনলোড কর আজকে রাতে। অ্যাপের মধ্যে ওই যে দেখবি অ্যাপ ডাউনলোড করার পর অ্যাপের একদম ইন্টারফেসটা ওই কোণার দিকটাতে এরকম 3খানা লাইন থাকে, ওই 3টে লাইনের মধ্যে ক্লিক করলে একটা জায়গা খোলে, ওখানে দেখবি ফ্রি মেটেরিয়াল বলে একটা বিষয় দেওয়া থাকবে, ফ্রি মেটেরিয়াল। ওই ফ্রি মেটেরিয়ালটার মধ্যে ক্লিক করবি, আজকে রাত্রিবেলা ফ্রি মেটেরিয়াল সেকশনের মধ্যে এই ক্লাস পিডিএফটা ওখানে দিয়ে দেওয়া হবে। তাই যারা যারা এখনো অ্যাপটাকে ডাউনলোড করিসনি, নিচে দেখবি লিংক দেওয়া রয়েছে, ডাউনলোড করে নে एडवेंचर एकेडमी সৈকত দাস অ্যাপ। बाकी जमील जमाली साहब ने बोल दिया तो बोल दिया, ठीक है बच्चा है तू मेरा, एडवेंचर एकेडमी অ্যাপ ले ले और धमाका कर दे। গল্প শেষ, চলো আজকের মতো এখানেই। জয় ধামাকা। উচ্চ মাধ্যমিক কাঁপাতে হবে হবে হবে।